হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসান রহমান খান। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে গর্ভাবস্থায় পায়ে পানি আসা। গর্ভাবস্থায় পায়ে পানি আসার বিষয়টা নিয়ে আলোচনার কারণ আছে। কারণটা আগে একটু বলি। কিছু পেশেন্ট ইদানিং আপনারা আল্লাহ জানে কেন কি করতেছেন। বেশিরভাগই কিন্তু এখন আর আগের মতো না। আগে যেমন ৮টা, ১০টা, ১৫টা, ২০টা করে বাচ্চা নিতেন। এখন কি ৮টা, ১০টা, ১৫টা, ২০টা বাচ্চা নেয় কেউ? না। এখন বাচ্চা নেয় হলো ২টা। সর্বোচ্চ নিলে ৩টা, বেশিরভাগেরই কিন্তু ১টা। তার মানে হচ্ছে ভ্যালুয়েবল চাইল্ড। এখন এই ভ্যালুয়েবল চাইল্ডের ক্ষেত্রেও যদি আপনি ওটিসি ড্রাগ নেন, মানে ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ নেন, এটা কনসিকুয়েন্স কিন্তু খারাপ হইতে পারে। এই জিনিসগুলা বুঝতে হবে আপনাদের। রিসেন্টলি আমার একজন পেশেন্ট, সে তার পায়ে পানি আসছে। গর্ভাবস্থায় আসছে সে, প্রেগন্যান্সির পরে তার পায়ে পানি আসা শুরু করছে। সে ফার্মেসির থেকে একটা ডায়োরেটিক্স নিচ্ছে, কারণ হচ্ছে ফার্মেসিওয়ালাকে যায় বলছে পায়ে পানি আসছে, তার হাজব্যান্ড যায় বলছে। তো তারা জানে যে পায়ে পানি আসলে ইউজুয়ালি কার্ডিয়াক কজে আসুক অথবা রেনাল কজেই আসুক, আমরা একটা ডায়োরেটিক্স অনেক সময় দিয়ে দেয়। ডায়োরেটিক্সটা খুবই সস্তা, ওই ডায়োরেটিক্সটা ইউজ করা হয়। ফ্রুসিমাইড নামে পাওয়া যায়, মানে খুব যদি আমি বাজারে নামে বলে দিই, লেসিক্স নামে পাওয়া যায়, ফ্রুসিড নামে পাওয়া যায়। এই মেডিসিনটা পায়ের পানি কমানোর জন্য দিই। ফার্মেসিওয়ালা তো জানে না যে এটা প্রেগনেন্সিতে দেওয়া ঠিক না। তো সে তার মন মতো দিয়ে দিছে। ১.৫ মাস পরে সে ফলো আপে আসছে। ফলো আপে আসার পরে সে বলতেছে যে পায়ের পানিটা কমে গেছে, এই ওষুধটা আমি খাইতেছি। আমি তো বললাম যে এটা তো আসলে আপনার খাওয়া ঠিক না। সে তখন একটু চিন্তিত। এখন যেটা খাইয়ে ফেলছে তো খাইয়ে ফেলছে, কিন্তু এটা কনসিকুয়েন্স কিন্তু খারাপ হইতেও পারে, হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন হওয়ার যেহেতু যথেষ্ট সম্ভাবনা আছে, এটার জন্য এই ভিডিওটা আজকে আমি তৈরি করতেছি যে এই ধরনের ক্ষেত্রে কি হইতে পারে, কি না হইতে পারে, কখন পায়ে পানি আসলে আপনি চিন্তিত হবেন, কখন পায়ে পানি আসলে বুঝবেন আচ্ছা ঠিক আছে এইটুকু তো আসতেই পারে, আর কখন পায়ে পানি আসলে আবার উদাস হওয়া যাবে না যে আরে শুনছিলাম তো একটা ভিডিওতে পায়ে তো পানি আসেই, তো এখন পায়ে পানি আসতে আসতে আপনার প্রি একলামশিয়া পরে লাস্টে খিঁচুনি হয়ে গেল, মানে একলামশিয়া তো কনভার্সন হলো, তারপর আপনার হুঁশ ফিরল, তাহলেও চলবে না। তার মানে প্রেগনেন্সিতে পায়ে পানি আসাটা আমরা মূলত ৩টা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে নর্মাল, যেটা সামান্য একটু আসতেই পারে। ২ হচ্ছে নর্মাল না, কিন্তু আপনার একদম প্যানিক সিচুয়েশনে যাওয়ার দরকার নেই। ৩ হচ্ছে অ্যাবনর্মাল এবং আপনার এবার প্যানিক মোড অন করে দিতে হবে। কখন কোনটা কি করবেন না করবেন এই বিষয়ে আমি ইন ডিটেইলস আলোচনা করব এই ভিডিওতে। দেখেন আগে বোঝার চেষ্টা করি আমরা, হ্যাঁ? একটু মনোযোগ দিই। মনোযোগ দিলে আমরা সবাই বুঝতে পারবো। প্রেগন্যান্সিতে শুরুতে কি হয়? আমাদের বডিতে কিছু হরমোনাল চেঞ্জ হয়। হরমোনাল চেঞ্জের জন্য অনেক সময় দেখা যায় একটু, একটু পায়ে পানি আসে। এটা আসতেই পারে, ন্যাচারাল। কেউ হয় কি প্রেগন্যান্সির শুরুতে খাওয়া-দাওয়া করতে পারেন না। মনে রাখবেন আপনি যখন প্রোটিন কনজাম্পশন কমায় দিবেন, আপনার বডিতে প্রোটিনের মাত্রা কমে যাবে, তখন আপনার পায়ে পানি আসা শুরু হতে পারে। নাম্বার 3 হচ্ছে কেউ আবার স্বাদ পাচ্ছেন না দেখে শুরুতে লবণের মাত্রা বাড়ায় দেন। লবণ বেশি ইনটেক করেন। সল্ট যখন বেশি ইনটেক করেন, তখন পায়ে পানি চলে আসতে পারে। এই জিনিসগুলো নরমাল। আরেকটা জিনিস কি? আমরা কিন্তু অনেক সময় প্রেগন্যান্সি ধরেন আপনার ৫ বছর ৭ বছর ধরে বাচ্চা হয় না? ১ম বাচ্চা আসার পরে আপনার শ্বশুরবাড়ি, আপনার বাপের বাড়ি এত কনসার্ন যে আপনাদের উঠতেও দিচ্ছে না। ঘরেই বসে থাকেন, জিম মারে বসে থাকেন, কোনো নড়াচড়া করা যাবে না। বুজুং-বাজুং সব বন্ধ। এখন এই যে আপনাদের ঘরে একদম বন্দি করে দিল, এটা কিন্তু ঠিক না। এর ফলে কি হবে? আপনার পায়ে পানি চলে আসতে পারে। আরেকটা জিনিস কি? আমাদের অনেক মহিলাই আছেন যারা কি এখন যারা হচ্ছে আমার ওয়ার্কিং উইমেন। সকাল ৯টা-৫টা তাদের অফিস করতে হয়। ৬ মাস যে সরকার ছুটি দেয় বা অন্যান্য অনেক কোম্পানি ৪ মাসের বিনা বেতনে লিভ দেয়। সেটা তো আপনার বাচ্চা ডেলিভারির সময় থেকে আমরা ইউজুয়ালি নেই। কিন্তু বাচ্চা যখন শুরুতে আসছে তখন তো আমরা নেই না। এখন আপনি ৯টা-৫টা যখন পা ঝুলাইয়া অফিসে কাজ করবেন অথবা শুধু সারাদিন দাঁড়ায় থেকে আপনার কাজ করতে হয়, আপনি একটা গার্মেন্টস ওয়ার্কার, সেক্ষেত্রে তো আপনার পায়ে পানি চলে আসতে পারে। এটা তাহলে নরমাল। কিন্তু আপনি দেখলেন ঘুম থেকে উঠাই আপনার পায়ে পানি চলে আসছে, একদম পানি অনেক বেশি ফোলা। এক পা ফুলে আছে, আরেক পা ফোলা না। এই ধরনের বিষয়গুলো একটু চিন্তার। ইউজুয়ালি কি হয়, যেটা বললাম নরমালি ফিজিওলজিক্যালি যে পানিটা চলে আসে, এইটার ঘটনাটা হচ্ছে যে এটা দেখবেন সকালে ঘুম থেকে উঠলে কম থাকে, সারাদিন আস্তে 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 ডিপেন্ডেন্ট পার্টি একটু ইডিমাটা বাড়ে। এইটার জন্য আপনি যদি একটু পা উঁচা করে রাখেন, পায়ে একটু মোজা পরেন, তাহলে ঠিক হয়ে যাবে। একটু প্রোটিন কনজাম্পশন বাড়াইতে হবে। যদি আপনি প্রোটিন না খাইতে পারেন তাহলে আপনার প্রোটিনের কনজাম্পশন বাড়াইতে হবে। প্রয়োজনে অ্যালবুমিন ইনজেকশন নেওয়া লাগতে পারে, তবে ওইটার প্রয়োজন হয় না। আপনি যদি ২-৩টা ডিমের সাদা অংশ খাইতে পারেন দিনে, তো ওটা দিয়ে মোটামুটি কাভার আপ হয়ে যায়। সস্তা কাভার আপ এবং গুড সোর্স। ডিম কিন্তু প্রেগনেন্সিতে কন্ট্রা ইন্ডিকেটেড না, যদি না আপনার ডিম খাইলে বমি শুরু হয়ে যায়। অনেক বেশি বমি হচ্ছে ডিম, অনেকেই দেখবেন প্রেগনেন্সির ফলে হরমোনাল চেঞ্জের কারণে অনেক সময় দেখা যায় ১টা ২টা ফুড শেয়ার নিতেই পারে না। ওই রকম কেস না হলে ডিম, মাছ, মাংস এগুলো আপনি খেতে পারেন। এগুলা খেলে আপনার উপকার হবে না, প্রোটিনের পরিমাণ বাড়বে। প্রোটিনের পরিমাণ বাড়লে ফ্লুইডের পরিমাণ এমনি কমে আসবে। কোন সময়টা কনসার্নিং? এখন একটা জিনিস আগে বোঝার চেষ্টা করেন। ইউনিল্যাটারাল ফ্লুইড যে কোনো জায়গায় ইউনিল্যাটারাল হলে কনসার্নিং। আল্লাহ আমাদের ঠিক মাঝখান দিয়ে ভাগ করা যায়। ভাগ করলে এক পাশ দুই পাশ মোটামুটি একই। আমার একটু ব্যতিক্রম, ওটা সবার থাকে না। তো এখন আপনার মনে করেন হাতের বাম সাইডের যে পাটা, বাম পায়ে প্রচুর পানি আসতেছে, ডান পায়ে আসতেছে না, তাহলে বুঝতে হবে এই জায়গায় কোনো না কোনো কারণে প্রবলেম হচ্ছে।
এটা ভেরিকোজ ভেনের জন্য হতে পারে। এই জায়গায় আপনার হয়তো বা কোনো কিছু এমন মাস তৈরি হয়েছে, ইউটেরাসটা বড় হয়ে এমন একটা অবস্থা হয়েছে ওই জায়গায় এসে প্রেশার ক্রিয়েট করতেছে। এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। সেক্ষেত্রে এটা একটা কনসার্নিং বিষয় আপনার জন্য হতে পারে। আরেকটা কি, সকালে ঘুম থেকে উঠেই দেখেন আপনার পায়ে প্রচুর পানি আছে। ইউজুয়ালি তো যে বললাম সারা রাত শুয়ে থাকলে তো আপনার পায়ে পানি থাকার কথা না। তখন আপনার দেখেন সকালে ঘুম থেকে ওঠার পরেই পানি, তাহলে এটা একটা কনসার্নিং বিষয়। পায়ে পানির পাশাপাশি দেখলেন যে পায়ের যে ভেইনগুলা মানে শিরাগুলা, এই শিরাগুলা দেখলেন পায়ের শিরাগুলা ফুলে যাচ্ছে, ভেরিকোজ ভেইন ইন্ডিকেট করতেছে, এটা একটু কনসার্নিং এর বিষয়। আর একটা কি, শুধু পায়ে পানি না, পায়ের পাশাপাশি আপনার মুখ ফুলে যাচ্ছে, হাত ফুলে যাচ্ছে, চোখের এদিকে পানি আসছে, ফুলে যাচ্ছে, আপনার প্রেশারটাও বাড়া শুরু করতেছে, তাহলে এটা একটা প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ। এটা ২০ সপ্তাহের পরে হলে তো অবশ্যই কনসার্নিং। এখন আবার একটা জিনিস মাথায় রাখবেন, যেই রুগীগুলার ওজন একটু বেশি, ওবিজ, তাদের একটু পানি এমনি আসে কিন্তু। তো এই জন্য একটা প্রপার ওয়েতে এসে আপনার প্রেগনেন্সি কনসিভ করা উচিত। এখন আবার প্রেগনেন্ট অবস্থায় আপনি ডায়েট করতে যায় না কেরামতি করে, যে না আমি প্রেগনেন্ট হয়েছি কি হয়েছে, আমি এমন একটা ডায়েটিংয়ে চললাম, কারণ তখন আপনার বাচ্চাকে পুষ্টি দিতে হবে, তখন ডায়েটিং আপনার জন্য কোনো ভালো রেজাল্ট আনবে না। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ আমরা কিন্তু ফিমেলরা এখন অনেক হাজবেন্ডের প্রতি হয়তো বা ডেডিকেটেড, এই জন্য এরকম কনসার্ন যে না জো কুছ ভি হ্যায় মুঝে তো স্লিম হি রেহনা হ্যায়। কিন্তু না, আপনি প্রেগনেন্ট হয়ে গেলে তখন আপনি খান, মন ভরে খান, ভালো খাবার খান। মন ভরে খান মানে এই না যে আপনি সারাদিন পিজা খান, বার্গার খান, হ্যান খান, ত্যান খান, না। আপনি দেশি ফল খান। আপনি ভাতটা যতটুকু খান তার চেয়ে ১ বাটি বেশি খান। আপনি ২ পিস মাংস খাইলে এখন ৩ পিস মাংস খান। ১ পিস মাছ খাইলে এখন ২ পিস মাছ খান। ১টা ডিম খাইলে ২টা ডিম খান। এ ধরনের গুড ফুডগুলো আপনি বেশি নেন। তো এই জিনিসটা কিন্তু আপনার জন্য দরকার, আপনার বাচ্চার জন্য দরকার। আচ্ছা, এখন আবার মূল ট্র্যাকে ফিরে আসি, যেটা হচ্ছে পায়ের পানি আসে। যদি কি বললাম আপনি বোঝার চেষ্টা করেন। নরমালি ফিজিওলজিক্যালি পায়ে পানি আসতে পারে। ওই পানিটা দিনের বেলা সকালের দিকে কম থাকবে, সারাদিন পা ঝুলায় রাখলে সারাদিন কাজ করলে আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা নিয়ে এত চিন্তার কারণ নাই। কখন চিন্তার কারণ, আপনি দেখতেছেন সকাল থেকে পানি আসতেছে, পায়ের পানির পাশাপাশি চোখে পানি আসতেছে, মুখে পানি আসতেছে এবং সারা শরীর মোটামুটি ফুলে যাচ্ছে, এটা একটা কনসার্নিং কারণ। প্রেশার চেক করে দেখতেছেন যে প্রেশারও বেশি, কত ১৪০/৯০ বা তার চেয়ে বেশি, তার মানে হচ্ছে আপনি মোটামুটি শিওর প্রি এক্লাম্পসিয়ার পেশেন্ট। আপনি যদি প্রোটিন টেস্ট করেন, ইউরিনের প্রোটিন টেস্ট করেন, দেখবেন প্রোটিন বেশি যাচ্ছে ইউরিন দিয়ে, তার মানে আপনি প্রি এক্লাম্পসিয়ার পেশেন্ট। তখন আপনার কনসার্নিং বিষয়। আপনি দেখলেন যে না পায়ে পানি আসছে, আপনি টেস্ট করলেন প্রোটিন, ইউরিনের প্রোটিন যাচ্ছে না, এত টেনশনের কারণ নাই। ইউনিল্যাটারাল হলে কিন্তু আবার টেনশনের কারণ, ইউনিল্যাটারাল হলে কোনো না কোনো জায়গায় কম্প্রেশন হচ্ছে। ইউনিল্যাটারাল মানে এক পাশে, যে কোনো এক পাশে যদি হয় তাহলে অবশ্যই কনসার্নের কারণ আছে। কনসার্নের কারণ থাকলে ওটাকে ইগনোর করা যাবে না। আর যে ফিচারগুলো বললাম ওইটা তো মাথায় রাখবেন, যে সারা শরীরে পানি চলে আসতেছে, প্রেশার হাই হয়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখা শুরু করতেছেন, এই ধরনের লক্ষণগুলো কিন্তু খুবই খারাপ। এইটার ক্ষেত্রে আপনাদের অবশ্যই কনসার্ন হতে হবে এবং সেই ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে আপনার চলে যেতে হবে, গাইনি ডাক্তার দেখাবেন। আমাদের যারা এমবিবিএস আছেন তারা এটা আপনাকে ট্রিট করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না এটা তাদের কন্ট্রোলে আছে। তবে এইটা ফার্মেসি ট্রিটমেন্টের জিনিস না ভাই, আপনারা বোঝার চেষ্টা করেন। ওই যে কথাটা বললাম যে ডায়াবেটিক্স দেওয়া হয়, ডায়াবেটিক্স ড্রাগটা প্রেগনেন্সিতে না দেওয়াই ভালো। কেন না দেওয়া ভালো? এই ডায়াবেটিক্স দিলে আপনার ব্লাড সাপ্লাই কমে যায়। ব্লাড সাপ্লাই কোথায় কমে যায়? বাচ্চার শরীরেও কমে যাবে। তাহলে বাচ্চার অর্গান ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না, প্লাসেন্টাতে ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না। আর্লি যে রুগীটা আমার এখানে আসলো ১.৫ মাসের সময়, ১.৫ মাস ধরে সে একটা করে ল্যাসিক্স খাচ্ছে, তার তো দেখা যাবে যে প্লাসেন্টাই ঠিক মতো ডেভেলপ হচ্ছে না, প্লাসেন্টাতে ব্লাড সাপ্লাই কমাই দিচ্ছে। তাহলে এটা কি পরিমাণ ক্ষতিকর তার হতে পারে? একটা ভ্যালুয়েবল চাইল্ড, তার এটা তার প্রথম বাচ্চা, অনেক দিন পরে হচ্ছে। এখন যদি কোনো কারণে দেখা যায় যে বাচ্চা ঠিক মতো ব্লাড না পাওয়ার কারণে ৩ মাসের মাথায় বাচ্চাটার প্রেগনেন্সি আগাইলো না, প্রেগনেন্সি ডিসকন্টিনিউ হয়ে গেল, ফার্মেসিতে তো জাস্ট গেছে যে পানি আসছে, ওষুধ দিয়ে দিচ্ছে। এই কাজগুলো করবেন না। আপনার নিজের সন্তান তো, আপনি এই এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্টগুলো কেন নেন? আমি এই জিনিসগুলো বুঝি না। আপনারা এই কাজগুলো ভুলেও করবেন না। এখন চলে আসি হচ্ছে প্রি এক্লাম্পসিয়ার আলাপে, যেহেতু আসছিলাম প্রি এক্লাম্পসিয়ার আলাপটা একটু করি। প্রি এক্লাম্পসিয়ার জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অনেক সময় আমরা দেই, যেহেতু প্রেশারটা হাই, আমাদের প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। প্রেগনেন্সিতে কিছু স্পেসিফিক অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগই দেওয়া যায়। ২টা চ্যানেল সাইট আছে, একদম দেওয়াই যাবে না। সেটা হচ্ছে এসি ইনহিবিটর এবং অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, এআরবি যেটাকে আমরা বলি, দেওয়া যাবে না। বেশিরভাগ প্রেশারের ওষুধ ফার্মেসিতে যেগুলো পাওয়া যায়, এর মধ্যে এই ওষুধগুলো পাওয়া যায়, এগুলো খুবই ভালো ড্রাগ, কিন্তু এটা প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। প্রেগনেন্সির জন্য কিছু ড্রাগ আছে, যেমন আলফা মিথাইল ডোপা দেওয়া যায়, তারপরে আপনার ল্যাবিটেরল দেওয়া যায়, নেফিডিপিন দেওয়া যায়। তো এই ধরনের ওষুধগুলো দেওয়া যায়। কি ওষুধ দেওয়া যায় আমি এই যে এখানে চার্টে এখনই দিয়ে দিচ্ছি, আপনি এই চার্টটা দেখে নেবেন। আমাদের যে পিছনে থাকবে অথবা সামনে আমি দিয়ে দিব, আপনি দয়া করে দেখে নেবেন চার্ট থেকে। তো এখন আবার এইখানে ইঞ্জিনিয়ারিং করতে যাবেন না। আপনার প্রেশার কত, তার জন্য কতটুকু মাত্রায় ওষুধটা লাগবে ওটা ডাক্তার ডিসাইড করবে। এই পাশের বাড়ির ভাবির তো একলামশিয়া ছিল, পরে তো ভাবিরে ম্যাডামে তো এই এত পাওয়ার দিছে, ২০০ পাওয়ারে দিছে। আবার ও হ্যাঁ ননদরে তো ১০০ পাওয়ারে দিছে। লাগিয়ে গেল কিন্তু প্যাস।
তাহলে এখন কি করবো, আমি ভাঙ্গে 1.5 খাই, তাহলে আমার 150 পাওয়ার হবে, মানে না এই দিক না ওই দিক না। এই ধরনের ইঞ্জিনিয়ারিং করা দরকার নেই। আপনি যাবেন আপনার বডি ওয়েট অনুযায়ী, আপনার প্রেশারের মাত্রা অনুযায়ী আমরা আপনাকে ওষুধ দিই, ওইভাবে আপনি খাবেন। আপনাকে কিছু নিয়মকানুন বলে দিব, আপনাকে কিছু ডেঞ্জারাস সাইন সম্পর্কে আমরা বলে দিব যে আপনি এই দিকে যদি যায়, আপনার যদি হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়, শরীর ফুলতেই আছে, প্রোটিন অনেক বেশি যাচ্ছে, আপনার প্রেশার কন্ট্রোল হচ্ছেই না, তখন আপনার কি করতে হবে কি না করতে হবে এই ব্যাপারে ডিসকাস করবে ডাক্তার। প্রয়োজনে হাসপাতালেও ভর্তি হওয়া লাগতে পারে। আর আপনি কি করতেছেন, ফার্মেসি থেকে কেরামতি করে ওষুধ খাচ্ছেন। এই কাজগুলা করবেন না। ডায়াবেটিক্স প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড না, কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড বলতে পারেন। ফার্স্ট টাইমেস্টার দেওয়া যাবে, সেকেন্ড আর থার্ড টাইমেস্টার দিল বাচ্চার ব্লাডের জন্য, বাচ্চার জন্য ব্লাড কম যায়, বাচ্চা যখন ব্লাড কম যাবে প্লাসেন্টাতে, তখন বাচ্চার ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না। কখন তাইলে আমি দিব, একবারে দেওয়া যাবে না। দেখেন ওটা আমি ডিসাইড করব। আপনার হয়তোবা সেভিয়ার পালমোনারি ইডিমা হয়ে আছে, আপনার হার্ট ডিজিজ আছে আগের থেকে, তখন আমার যদি মনে হয় রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করবো, মানে আপনার রিস্ক আর বেনিফিট রেশিও চিন্তা করে তখন আমি আপনাকে হয়তোবা লো ডোজে 7 দিনের জন্য 10 দিনের জন্য দিতে পারি। এইটা আপনি ফার্মেসি থেকে নেওয়ার জিনিস না, কোনো প্রেশার ওষুধই ফার্মেসি থেকে নেওয়ার জিনিস না। যদি আপনার এই কাজগুলো করেন, এই যে ইডিমা, এই পেশেন্টটা কিন্তু সিম্পল, তার আসলে ছিল ফিজিওলজিক্যাল ইডিমা বাবা, এটা কোনো প্রবলেমই ছিল না তার। তাকে সে যদি আমার কাছে শুরুতে আসতো, আমি তাকে কি করতাম, আমি তাকে বলতাম যে বাবা একটু প্রোটিন খান, একটু ডিম খান, একটু মাংস 2 পিস খান, পাটা একটা বালিশের উপরে রাখেন, পাটা বেশিক্ষণ ঝুলায় রাখেন না। আর কি করেন, প্রয়োজনে একটু মোজা পরেন, মোজা পরলে একটু অত বেশি টাইট মোজা না, এমন মোজা যেটা একদম রক্ত সাপ্লাই বন্ধ করে দিতে এমন না, একটু মোজা পরে থাকেন, মোজা পরলে একটা স্টকিং দিয়ে দিলাম, ব্যাস আপনার জন্য ভালো। এর বাইরে কিছুই দরকার নাই, কিছুই দরকার নাই। প্রেশারটা চেকে রাখেন, প্রেশার যদি বাড়ে যোগাযোগ করবেন, চোখটা ফুলে যায় যদি যোগাযোগ করবেন, এক সাইড যদি হয়ে যায় সেক্ষেত্রে যোগাযোগ করবেন। অনেক সময় জরায়ু বড় হয়ে এক পাশে চাপ দিচ্ছে, এক পাশে চাপ দেওয়ার জন্য এক পাশে দেখা যাচ্ছে ড্রেনেজ, ভেনাস ড্রেনেজ কম হচ্ছে, ওই পাশে পা ফুলে যাচ্ছে, ওইটা আমরা তখন বুঝে ওই অনুযায়ী ডিসিশন নিব। প্রপার পজিশনে শোয়া দিলেই দেখা যায় সমস্যাগুলো সমাধান হয়ে যায়। প্রেগনেন্সিতে বেস্ট ওয়ে হচ্ছে লেফট ল্যাটারাল পজিশনে শুয়ে থাকা, এতে অনেক প্রবলেমের সমাধান হয়ে যায়। আর তা না করে সে কি করছে দেখেন, সে 1.5 মাস ধরে ফার্মেসি থেকে ল্যাসিক্স খাচ্ছে। এখন আমরা বুঝাই দিছি, এখন আপাতত অফ করছি, কিন্তু এটার আউটকাম তো খারাপ হইতেই পারে। এখন আউটকাম যদি খারাপ হয়, একটা মানুষ প্রায় 10-12 বছর ধরে বাচ্চা হচ্ছে না, প্রথম বাচ্চা নিতে যায়, আউটকাম খারাপ হলে সে কি লেভেলের ডিপ্রেশন চলে যাবে। তো এই জিনিসগুলো আমাদের একটু কনসার্ন থাকতে হবে, একটু বুঝতে হবে বাবা জীবন একটাই, এটাতে এত এক্সপেরিমেন্ট আপনারা করবেন না করবেন না করবেন না। আশা রাখি আমার কথাগুলো বুঝছেন। আমি আবার প্রত্যেকটা জিনিস একটু গোছায় বোঝানোর চেষ্টা করব। দেখেন, বেশিরভাগ পানি আসাই ফিজিওলজিক্যাল, গর্ভাবস্থার শুরুতে একটু পানি আসতেই পারে, পা ঝোলায় রাখলে পানি আসবে, এবং আপনারা চেষ্টা করবেন এই পা না ঝোলায় রাখার। একটা না বেশিক্ষণ দাঁড়াও থাকা যাবে না, বসে থাকা যাবে না। যদি কোনো কারণে মনে হয় ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল, অবশ্যই ডাক্তারের কনসার্ন নেবেন, ডাক্তার সেই বাকি ব্যবস্থাগুলো করবে। কি কি ব্যবস্থা করবে আমি ভিডিওতে বলে ফেলছি। এতে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন, তবে নিজেরা দয়া করে ছোট বাচ্চা এবং গর্ভাবস্থায় অন্তত এই 2টা সময় কেরামতি ওষুধ খাবেন না। ধন্যবাদ।